হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে একটি গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা আছে আইনের অনুশাসন কাকে বলে, এর সঙ্গেই আছে এর মূল নীতিগুলি লেখো, অর্থাৎ আইনের অনুশাসনের মূল নীতিগুলি লেখো। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। কি বলা হচ্ছে দেখো, ব্যক্তি স্বাধীনতার পীঠস্থান হলো ব্রিটেন। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে লিখিত সংবিধানের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষিত হয়। ব্রিটেনের লিখিত সংবিধান নেই, অথচ সেখানকার নাগরিকরা অনেক দেশের তুলনায় অনেক বেশি পরিমাণ অধিকার ও স্বাধীনতা ভোগ করে। এর কারণ হলো আইনের অনুশাসন বা রুল অফ ল, যাকে তারা ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ হিসাবে মনে করে। তারপর কি বলা হচ্ছে দেখো, আইনের অনুশাসনের অর্থ। আইনের অনুশাসনের অর্থ হলো আইনের প্রাধান্য, অর্থাৎ সকলে আইনের অধীনে থাকবে। আইনের দৃষ্টিতে সকলে সমান মর্যাদা পাবে। কার্টার, রেনি, হার্জ এর ভাষায় দেখো কি বলা হচ্ছে, দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইটস এজেন্ট as well as individual citizen or are subject to law। আইনের প্রাধান্যের ধারণাটি 1915 সালে মহাসনদে জন্ম নিয়েছিল, কারণ এই সনদে ঘোষণা করা হয় বিনা বিচারে কোনো স্বাধীন প্রজাকে আটক করা যাবে না। তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন ঘোষণায় এই নীতি সুপ্রতিষ্ঠিত হয়। তবে এর সুনির্দিষ্ট সংজ্ঞা দিতে গিয়ে ডাইসি 3টি নীতির কথা বলেছে। প্রথমত কি, আইনের সর্বাত্মক প্রাধান্য। আইনের সর্বাত্মক প্রাধান্য অর্থাৎ কি, প্রত্যেকে আইন দ্বারা শাসিত হবে। ডাইসির ভাষায় ইংলিশ ম্যান আর রুলড বাই দ্য ল অ্যান্ড ল অ্যালন। যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি দেশের সাধারণ আদালতে সাধারণ আইন দ্বারা দোষী সাব্যস্ত হচ্ছে, ততক্ষণ কাউকে শাস্তি দেওয়া যাবে না এবং জীবন ও সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। দ্বিতীয়ত কি, আইনের চোখে সকলে সমান, কোনো ব্যক্তি আইনের উপরে নয়। ডাইসির ভাষায় নো ম্যান ইজ অ্যাভাভ ল। যার যেমন পদমর্যাদা হোক না কেন, প্রত্যেকের বিচার সাধারণ আইনের দ্বারা সাধারণ আদালতে হবে। অর্থাৎ আইনের দৃষ্টিতে সাধারণ নাগরিক ও সরকারি কর্মচারীদের মধ্যে কোনো পার্থক্য নেই। ফ্রান্সে সরকারি কর্মচারীদের জন্য পৃথক আদালত আছে, কিন্তু ব্রিটেনে তা নেই। তারপরে বলা হচ্ছে তৃতীয়ত, ব্রিটেনে নাগরিকদের অধিকারগুলির উৎস সংবিধান নয়, সেখানে দীর্ঘকাল ধরে বিভিন্ন মামলায় আদালত যে রায় দিয়েছে তার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি সংবিধানের মূলনীতি। তারপরে কি বলা হচ্ছে দেখো, ভারতীয় সংবিধানের অধীনে আইনের শাসন। এবার ভারতের প্রেক্ষাপটে আইনের শাসনটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, বিগত বছরগুলির মতো এবছরও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস অলরেডি চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 91230000525218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে এবং তার সঙ্গে পিডিএফ নোটস দেওয়া হয় এবং 3 মাসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করে মক টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ 3 মাস তোমাদের কিন্তু এই কোর্সটা 3 মাসের মধ্যে শেষ করা হবে। যাই হোক, পরের পার্টটা একটু বুঝে নাও। ভারতে গণতন্ত্রের বিকাশে আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারতীয় সংবিধানে আইনের অনুশাসন প্রস্তাবনার অধীনে গৃহীত হয়েছে, যেখানে ন্যায় বিচার, স্বাধীনতা এবং সাম্যের আদর্শ নিহিত রয়েছে। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, কেউ ভারতের সংবিধানের ঊর্ধ্বে নয়। ভারতে আইনের অনুশাসনের দৃষ্টিকোণ অনুযায়ী সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্য আইন প্রবর্তিত হয়েছে। ভারতের সংবিধানের 3য় অংশে নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে। ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রীয় সীমার মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতা এবং আইন
দেখো, আইন সমূহ কর্তৃক সমানভাবে রক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে না। এক্ষেত্রে উল্লেখযোগ্য আইনের দৃষ্টিতে সমতার নীতিটি ডাইসির আইনের অনুশাসনের তত্ত্বের দ্বিতীয় নীতির প্রকাশ। সংবিধানের 19 নম্বর ধারা ভারতের নাগরিকদের 6টি মৌলিক স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করে, যথা বাক ও মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, সংঘ বা সমিতি গঠনের স্বাধীনতা, ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে যাতায়াত ও বসবাসের স্বাধীনতা এবং বৃত্তি বা পেশা গ্রহণের স্বাধীনতা। সংবিধানের 21 নম্বর ধারায় বলা হয়েছে, আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। উল্লেখ্য, সংবিধান প্রদত্ত এই অধিকারগুলি আইনের অনুশাসনকে প্রতিষ্ঠা করে। সংবিধানের 14, 19 এবং 21 নম্বর ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে মূল্যায়ন। উপরিক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আইনের আধিপত্য হলো লক্ষ্য, আর আইনের শাসন হলো লক্ষ্য অর্জনের সর্বোত্তম হাতিয়ার। তবে ভারতীয় সমাজে আইনের শাসন সর্বক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেনি। এক্ষেত্রে বিচার বিভাগকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে, কারণ বিচার বিভাগের সক্রিয়তার ওপর আইনের অনুশাসনের উপস্থিতিটি অনেকটাই নির্ভর করে থাকে। এই ছিল তোমাদের মডিউল 1 থেকে একটি গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর।